নমস্কার বন্ধুরা, আজ 15ই ডিসেম্বর 2024। অনেকটা রাত হয়ে গেছে। একটু আগে একটি দুঃসংবাদ পেলাম, যাতে মনটা অনেকটা দুঃখে ভরে উঠেছে বলতে পারেন। একজন সঙ্গীত সম্রাট বলবো আমি, একজন বিখ্যাত তবলা বাদক, যার তবলা বাজানো শুনে পায়রা পোষেন এরকম একটা ওয়ার্ড কবি সুমন তার একটা গানে লিখেছিলেন। তুই হাত তালি দিলে জাকির হোসেন, তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন। ওনার তবলায় যেন পায়রা উড়ে বেড়াতো, এবং তবলা যে কথা বলে সেটা জাকির হোসেনের তবলায় বোঝা যেত। এবং শুধু তাই নয়, জাকির হোসেনকে একটা কারণে, জাকির হোসেন কেন, আমার এই ধরনের শিল্পীদের আমার একটা কারণে খুব ভালো লাগে, খুব শ্রদ্ধা হয়, যে এনাদের না কোনো জাত ধর্ম ছিল না। অন্তত বাইরে, ঘরের মধ্যে তারা কতটা ছিলেন, কি বলবো, ধর্মান্ধ বলুন, যাই বলুন, কি ছিলেন আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি, আমি নিজেও ওনার অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেখানে দেখেছি আমজাদ আলী খাঁ সাহেবের সাথে শরৎ এবং তবলার একটা প্রোগ্রামের শেষে আমজাদ আলীকে উনি পায়ে হাত দিয়ে নমস্কার করছেন। এনাদের বাড়িতে নিয়মিত সরস্বতী পুজো হতো। সুতরাং এরা কিন্তু মুসলমান হয়েও এনারা কিন্তু জাতের ঊর্ধ্বে, এনারা কিন্তু শিল্পী। আমার মনে হয় সদ্য প্রয়াত জাকির হোসেনের মতো মানুষের জীবনের যে পথ, যে জীবন কাহিনী, যে জীবনী, সেটাই বাংলাদেশ তথা ভারতবর্ষের সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা ধর্মীয় মৌলবাদে বিশ্বাস করেন, তাদের এনাদের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং শিক্ষা নেওয়া উচিত যে শিল্পের থেকে বড় কিছু নেই, বলা যায় মানুষের থেকে বড় কিছু নেই। মানুষ সমস্ত জাত ধর্মের ঊর্ধ্বে বলেই সে মানুষ। এবং সেই নজরুলের কথায় যে কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, প্রত্যেকেই আমার মায়ের সন্তান, সন্তান মোর মার, এইটা বুঝতে হবে। একটা বোঝার লোককে আমরা হারালাম। জানি না তার উত্তরসূরিরা কিরকম হবেন। যেমন ওনার পিতার একজন যোগ্য উত্তরসূরি উনি হয়েছিলেন, তেমনি ওনার উত্তরসূরিরা কতটা এইভাবে একজন অসাম্প্রদায়িক, নিজের ধর্মের ঊর্ধ্বে উঠে একজন মানুষ, একজন শিল্পী হয়ে উঠতে পারবেন, সেটা আমরা জানি না। নিশ্চয়ই পারবেন। সঠিক গুরু, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্ররাও সবসময় ভালো হয়, আশা করি। আমি আশাবাদী, আমি সমস্ত কিছুর বাইরেও আশাবাদী। যেমন আমি আশাবাদী অভয়ের বিচার পাওয়ার ক্ষেত্রে। গতদিন ছিল 14ই ডিসেম্বর শনিবার। বর্তমানে যে সিবিআই যে চার্জশিট দিতে 90 দিনে অসমর্থ হওয়ায় খুন এবং ধর্ষণ কাণ্ড থেকে জামিন পেয়েছেন মাননীয় প্রাক্তন প্রিন্সিপাল এবং পুলিশের যিনি ওসি ছিলেন টালা থানার, এই দুটো মানুষ। তার জন্য যেমন সমস্ত ডাক্তার কুল এবং সাধারণ ভারতবাসী, সাধারণ বঙ্গবাসী, সাধারণ কলকাতাবাসী যেমন অসন্তুষ্ট, ক্রুব্ধ, তেমনি আমারও মনটা খুব খারাপ ছিল গতদিন। আমি যাইনি, এবারে কোনো মিটিং মিছিলে আমি যাইনি, তবে অনেক মানুষকে দেখেছি, ভরসা পেয়েছি। আগামী দিনে আমি পথে আছি, মানুষের সাথে আছি, এবং যদি পথে নাও নামতে পারি শারীরিক কারণে, এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের সঙ্গে আমার মন কি বলে, আপনাদের মনের সাথে সেই মনের ম্যাচ করে কিনা সেই নিয়ে আলোচনা করব। কারণ দেখুন, অনেক অনেক পরিবর্তন কিন্তু আমাদের মধ্যেও হয়ে চলেছে। গত 4 মাসে আমরাও কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছি। তাতে আমাদের হয়তো শারীরিক ক্ষতি হচ্ছে, অনেকের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, অনেকের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে।
একটি মেয়ে যে আমাদের হয়তো রক্তের সম্পর্কের কেউ না, তাকে আমরা প্রায় সবাই আমাদের আত্মীয় করে ফেলেছি, এবং আমার মনে হয় যতদিন না তার বিচার আমরা সঠিকভাবে পারবো, তাকে এই আত্মীয়তার জায়গা থেকে আমরা কোনোদিন সরাতে পারবো। আমার যেমন সে বোন, আপনাদের কেউ আছেন যাদের সে মেয়ে হয়ে গেছে, আমারও মেয়ে হয়ে গেছে বলা যায়, আমার বোন মেয়ে দুটোই। কারো ক্ষেত্রে যারা জুনিয়র ডাক্তার তাদের ক্ষেত্রে সে দিদি হয়েছে, সে দিদি ছিল, কারোর ক্ষেত্রে সন্তান হয়েছে। সুতরাং একটা অপরিচিত মানুষের নৃশংস হত্যা এবং খুন, ধর্ষণ, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে কিন্তু সমস্ত বৈষম্যগুলো সেই সময় চলে গিয়েছিল। এবার আস্তে আস্তে সময় কেটেছে, একটা বিহলতার সময় ছিল, যে সময়টাতে সবাই আমরা বিহল হয়ে পড়েছিলাম। সেখান থেকে আস্তে 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 আমাদের মধ্যে যুক্তির ধার আস্তে আস্তে মজবুত হচ্ছে, এবং তার সাথে বলতে পারি আমাদের চিন্তা ভাবনার যে উল্টো দিকের চিন্তা ভাবনাটা, বিরুদ্ধ চিন্তা ভাবনাটা, সেটা প্রথমে কুঁকড়ে ছিল, আজকে সে তার থাবা নোখ এগুলোকে বের করার চেষ্টা করছে। বিভিন্ন 24 ঘন্টার সংবাদ মাধ্যমে দেখবেন আগে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেক ফাম্বেল করতেন সবাই। আজকে বিশেষ করে এই 6টা বাই ইলেকশনের পর সবার গলায় একটা অদ্ভুত জোর এসে গেছে, এবং বিশেষ করে বিরোধী যারা শাসক দলের মানুষ তাদের কথাবার্তার মধ্যে অনেকটা জোর এসেছে। এবার দেখুন, আজকে যে কথাগুলো বলবো না, সেগুলো কিছুটা কনফিউজিং, মানে অ্যাকচুয়ালি আমরা সবাই তো কোনো না কোনো জায়গায় কনফিউজড, তো অনেকগুলো কনফিউশনের জায়গা আছে। এবার সেই জায়গাগুলো থেকে যে জায়গাগুলোয় কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আরো কনফিউশন যেন কোথাও তৈরি হচ্ছে। আমরা বারবার হয়তো একই জায়গায় ফিরে যাচ্ছি, তবু এই ফিরে যাওয়াটা খুব দরকার, কারণ বারবার ফিরে গেলেই না ওইখান থেকে ঠিক জায়গাটা বেরোবে। যেমন ধরুন 9ই আগস্টের একটা দিন বা একটা রাত, যাই বলুন না কেন, একটু কল্পনা করলে দেখবেন সেই সময়, যে সময়টা মানে ধরুন ওই 11টা নাগাদ তো মা বাবা 10টা 45 না 43-এ তারা প্রথমবার ফোন পেয়েছিল যে তাদের মেয়ে গুরুতর অসুস্থভাবে এমার্জেন্সিতে আসছে। তারপর আস্তে আস্তে তারা জানতে পারে যে তার মেয়ে আর পৃথিবীতে নেই, আত্মহত্যা করেছে। সেই সময়কার একটুখানি গতি প্রকৃতি ভাবুন, সেই সময় P7 থেকে মাননীয় প্রাক্তন মন্ত্রী, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সব পরিক্রমায় বেরিয়েছে, যে শহর পরিক্রমা করে শেষ অবধি NRS মেডিকেল কলেজে তার দেহ দান হবে। এরকম একটা পরিস্থিতিতে একটা খবর ছড়িয়ে গেল চারদিকে, অথচ খবরে যারা নিউজ যারা দেখাচ্ছেন তাদের কিন্তু পুরো কনসেন্ট্রেশনটাই মাননীয় বুদ্ধবাবুর শেষ যাত্রার দিকে কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে। তার কদিন আগেই, জাস্ট 5ই আগস্ট, বাংলাদেশে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতির পর মাননীয় বুদ্ধবাবু চলে যাওয়া, আর ঠিক সেই মুহূর্তে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা, যার ফলে প্রথম দিকে এই ঘটনাটার উপর অ্যাটেনশন কিন্তু মানুষের ছিল না। ইভেন আরজি করের জুনিয়র ডাক্তারদের কাছে শুনেছি তারা তো জানতেও পারেনি অনেকক্ষণ পরে যে অ্যাকচুয়ালি কি ঘটেছে। তারা শুধু জেনেছিল তাদের একজন কলিগ আত্মহত্যা করেছে। এইখান থেকেই সূচনা। আজকে কয়েকটা প্রশ্ন, এই যে বৃন্দা গ্রোভার কেন ছেড়ে দিলেন এই পার্টিকুলার কেসটা থেকে, বাবা মার, মৃতার বাবা মার বা যিনি ধর্ষিতা তার বাবা মার যিনি সাপোর্ট করছিলেন, মানে তার হয়ে যিনি উকিল ছিলেন বৃন্দা গ্রোভার, তিনি কেন ছেড়ে দিলেন? তিনি ছাড়লেন, তার পিছনে উনি কয়েকটা যুক্তি দিয়েছেন। তার মধ্যে একটা যুক্তি হচ্ছে, ওনার ছাড়ার আগের দিন বা ওনার ছাড়ার পরে মোস্ট লাইকলি জুনিয়র ডাক্তারদের সাথে বাবা মা আদালতে গিয়েছিলেন, এবং সেখানে আদালতের বিচারপতি নাকি জুনিয়র কিছু ডাক্তারকে তাদেরকে বাইরে যেতে বলেন, যেহেতু এটা জুনিয়র ডাক্তারদের সামনে কোনো ট্রায়াল হবে না। যেটা 4 নভেম্বর থেকে যে ট্রায়াল হচ্ছে, সেই ট্রায়াল একদম অন ক্যামেরা ট্রায়াল হচ্ছে, সুতরাং সেটা হবে না, যেহেতু
ধর্ষণের মামলায় এটাই নিয়ম। তো সেই জায়গা থেকে প্রশ্ন আসে যে এই যে জুনিয়র ডাক্তাররা, এরা কি বাবা মাকে প্রভাবিত করছে? এরা কি কন্টিনিউয়াস বাবা মার উপর প্রেশার বা সোকল ইমপ্রেসড করার চেষ্টা করছে? তো এই ব্যাপারটাতে তো আমি কোনো ভুল দেখি না। হ্যাঁ, সত্যি তো ইমপ্রেস করার চেষ্টা করছে, কারণ সেই সময় জুনিয়র ডাক্তাররাই ছিল যারা গোটা আন্দোলনটাকে সংগঠিত করেছে। কারণ তাদের মনে হয়েছে যে অন ডিউটি তাদের যে বোন বা দিদি যে নৃশংসভাবে হত্যা হয়েছে, সেটা কোনো সাধারণ ঘটনা নয়, সেটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকার জন্য একটা প্রাতিষ্ঠানিক হত্যা, যেটা সংগঠিত করেছে একটা প্রতিষ্ঠান, যার জন্য দুটি তার পরবর্তী হওয়া রেপ মার্ডারের কেসের 60 দিনের মধ্যে চার্জশিট জমা পড়ে ফাঁসির অর্ডার পর্যন্ত শোনানো হয়ে গেছে। দোষী সাব্যস্ত হয়ে সর্বোচ্চ শাস্তি পর্যন্ত দোষীরা পেয়ে গেছে সেশন কোর্টে। এখানে এতদিন ধরে চার্জশিট এবং ট্রায়াল হওয়ার পরও একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কোনো কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি, বা যাদেরকে খুন এবং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল তাদের খুন এবং ধর্ষণ মামলা থেকে সরানো বাধ্য হয়েছে। এবার এখানে একটা প্রশ্ন ছিল শুরুর দিকে, যে ওই দিনকে রাত্রিবেলা অভয়া 4 জন ছেলে মেয়ে ডাক্তারের, জুনিয়র ডাক্তারের সাথে খাওয়া দাওয়া করেছিল। এরা কি তাহলে এই হত্যার সঙ্গে সরাসরি বা ইনডিরেক্টলি যুক্ত ছিল? এদের তো পলিগ্রাফি টেস্ট হয়েছে। পলিগ্রাফি টেস্টের রেজাল্ট কি পাওয়া গেছে? সিবিআই তো এদের ফাদার আর ধরে রাখেনি বা এদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করেনি। এদের মধ্যে 2 জন নাকি প্রভাবশালী 2 নেতার, একজন নাকি শাসক দলের নেতার ঘনিষ্ঠ রাজ্য সরকারের, আর একজন কেন্দ্রীয় সরকারের শাসক দলের নেতার ঘনিষ্ঠ। তো এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় যে সংস্থা, যে গোয়েন্দা সংস্থা, যারা এই গোটা জিনিসটার একটা প্রপার তদন্ত করে সত্যিতে আসার কথা, তারা সেই তদন্তকে প্রভাবিত করার জন্য কেন্দ্র এবং রাজ্য 2 জায়গা থেকেই প্রেশার আসা উচিত। সেই প্রেশার হয়তো আসছে, কারণ সেই নেতারা তো চুপ করে বসে থাকবেন না। তারা তো দেখবেন না যে তাদের ছেলে মেয়েরা গিয়ে জেলে ঢুকে যাচ্ছে এবং তারা কিছুই করতে পারছেন না। সেটা তো হতে পারে না। এইবার এটা সত্যি মিথ্যে কিনা জানা নেই। আগে বলা হচ্ছে যে এই পার্টিকুলার সময়ে যে অত তড়িঘড়ি করে ময়না তদন্ত হলো, সেটাও নাকি জুনিয়র ডাক্তাররা ইনসিস্ট করেছিল বলে হয়েছে, এবং তাদের সেখানে সইও আছে। তারা পোস্টমর্টেমে সন্তুষ্ট, সেটাও সই আছে। এবং পোস্টমর্টেমটাকে প্রায় 4টে সেন্ট্রাল হসপিটাল, মৌলানা আজাদ, সাফদারজং হসপিটাল, সবাই মিলে সেখানকার ডাক্তার বোর্ড বলেছে যে ময়না তদন্ত নিয়ে তাদের কোনো সমস্যা নেই, যে ময়না তদন্ত যেটা হয়েছে এবং সেখানে একজন ভদ্রলোকের পক্ষে গোটা জিনিসটা করা সম্ভব। সেখানে ডেফিনিট ইনজুরি রয়েছে, এবং যে ইনজুরিগুলোর কথা প্রথম দিকে হাওয়ায় হাওয়ায় উড়ে যাচ্ছিল, সেইরকম কোনো ইনজুরি নেই। এবং যে বডি সিক্রিশন রয়েছে, সেই বডি সিক্রিশনে একমাত্র সঞ্জয় রয়েছে। এবার এখানে প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমরা বরাবর করে আসছি, যে ভিসেরা এবং সিমেন্ট বা বডি ফ্লুইড স্যাম্পল কি সঠিকভাবে প্রিজার্ভ করা হয়েছিল? ডিএনএ তো প্রিজার্ভ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট সলিউশন আছে, সেটা ঠিকভাবে প্রিজার্ভ করা হয়েছিল, নাকি শুরুতে সেগুলো নষ্ট করার পর আর্টিফিশিয়াল স্যাম্পলিং হয়ে পুরো ব্যাপারটা সঞ্জয় রায়ের ঘাড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল? সমস্ত ক্ষেত্রে এই যে ফরেন্সিক যে ইনচার্জ, তার বাবা মা পৌঁছানোর আগে সেই মৃতস্থলে পৌঁছে যাওয়া, যে কিন্তু সিআইডি বা কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধি হিসেবে ফরেন্সিক হয়ে যায়নি, কারণ তখনও পর্যন্ত কিন্তু থানায় ডায়েরি পর্যন্ত হয়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত হিসেবে সেখানে একটা জাস্ট কি বলবো,
থানায় একটা ইনফরমেশন তৈরি হয়েছিল, প্রায় সব দাহের পর ডায়েরি নেওয়া হয়, এফআইআর নেওয়া হয়। সুতরাং এটা কখনো হতে পারে না যে ফরেন্সিক লোকজন তদন্তের স্বার্থে সেখানে গিয়ে ঢুকেছিল। আর অতগুলো মানুষ, ওই একটা মার্ডার এরিয়া, সেখানে অত মানুষ ঢুকে পড়েছে। অনেক দিক থেকে দেখা যাচ্ছে এখন আমাদের জুনিয়র ডাক্তারদের উপর কিছু কিছু দোষ ফেলে দেয়া হচ্ছে। যেমন এই বৃন্দা গোবরের ছেড়ে দেওয়াটার কারণ হিসেবে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের অ্যাক্টিভিটি। বাবা মা নাকি বারবার ইনসিস্ট করেছে যে 4 জন মিলে খাওয়াতে গেছিল তাদের কথা বলা হোক, যেখানে যেহেতু সিবিআই তাদের ক্লিনশিট দিয়েছে তাই বৃন্দা গোবার সেখানে কোনো কথা বলেননি, যার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা নাকি এক এক সময় এক এক রকম কথা বলছে এবং তারা এই যে দুটো শাসক কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যে কথা বলছে, সেই দুজন যারা এদের প্রভাবশালী মানুষের যে ছেলে যারা ওখানে জুনিয়র ডাক্তার হিসেবে ছিল তাদের হয়ে কথা বলছে। এবার দেখুন, আরজি করের একটা ডেফিনিট ছাত্র রাজনীতির পরিবেশ রয়েছে। যারা আন্দোলন করেছে তারা হয়তো একটু রাজনীতি ঘেঁষা মানুষ, যারা মিলে আন্দোলন করেছে। কিন্তু আমার এসবে কিচ্ছু যায় আসে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাকে যদি 100 বার বলার সুযোগ দেওয়া হয় বা আমি যদি আমার এই চ্যানেলে 100 বার এই অভয়া হত্যা মামলা নিয়ে কথা বলতে আসি, ভগবান করুন বিশ্বাস করুন আমি চাই না। আমি চাই আর 4-5 বার বলার পরই এই সমস্যার সমাধান হয়ে যাক, দোষীরা শাস্তি পাক, দোষীরা আমি বলছি। কারণ আমারও মন সবার মতো বলে যে একমাত্র সঞ্জয় রায় এখানে হত্যাকারী নয়, একজন হলেও হতে পারে বলেছে। কিন্তু যদি আমরা দেখি সঞ্জয় রায়ের তার আগের দিনের গোটা দিনের অ্যাক্টিভিটি এবং তার শারীরিক স্ট্রাকচার এবং আমাদের যে বোন তার স্ট্রাকচার, একটা মানুষ শুধুমাত্র নিজের ক্ষমতায় এই মানুষটাকে গলা টিপে হত্যা করে বা তার আগে রেপ করে হত্যা করতে পারে না। এখানে বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের শরীরে যে ধরনের ক্ষতচিহ্নগুলো পাওয়া গেছে সব 26 থেকে 38 ঘন্টা না 36 ঘন্টা আগের। তো এখানেও ম্যাচ করছে না টাইমিং। যে সময়ে মৃতার হত্যা হয়েছে তার অন্তত 6 ঘন্টা হিসেবে আগে হচ্ছে সঞ্জয়ের শরীরের দাগ, যেটা কিন্তু ম্যাচ হচ্ছে না। ম্যাচ হোক না হোক এগুলো আমাদের কাজ নয়। ওখানে খুব সুন্দর মেনশন করেছে ডক্টর ইনভেস্টিগেশন ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডিয়ার জায়গায় ডক্টরস ব্যুরো অফ ইন্ডিয়া যদি এটাকে তদন্ত করে তাহলে এগুলো বেরবে। আরে না রে বাবা, আমরা তদন্ত করব না, আমাদের কাজ। হ্যাঁ, আমরা যারা ফরেন্সিক পড়েছি তারা একটু জানি ফরেন্সিক সায়েন্স কি হয়। যারা কাটাছেড়া করছে দিবালায় ইউটিউবে, খবরের কাগজে বা 24 ঘন্টা চ্যানেলে, তাদের থেকে হয়তো একটু বেশি জানি। এবং তার সাথে আমরা এটুকু জানি বা জানতে চাই যে সেটা হচ্ছে অভয়ার মৃত্যু কিভাবে হয়েছে এবং কারা কারা ইনভলভ। আর যদি একজনও হয়ে থাকে সে কি পদ্ধতিতে এই গোটা কাজটা এত নিপুণভাবে সম্পন্ন করতে পারলো, যেখানে একজন যে ইনটক্সিকেটেড ছিল না, আমরা এখনো পর্যন্ত কোনো এভিডেন্সে জানতে পারিনি যে কোনো মাদক দ্রব্য বা কোনো অ্যালকোহল বা কোনো কিছুর জন্য আমাদের অভয়া দুর্বল হয়েছিল কিনা সেটা জানতে পারিনি আমরা। কিন্তু তা সত্ত্বেও আমাদের একটি এই সাধারণ চেহারার একটি ছেলে কিভাবে তাকে পুরোপুরি পরাস্ত করে ধর্ষণ এবং হত্যা করলো, তা আবার স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন, একদম মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মারা, সেইটা কিভাবে হলো, এত শক্তি সে করলো কি করে, এবং সেখানে বাধাও দিল, কিন্তু তাও একা 1-to-1 কন্টেস্টে সে এগোতে পারলো না, সেইভাবে নৃশংসভাবে হত্যা হয়ে গেল। যেই হোক না কেন, আমরা চাই সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো সেটাকে সঠিকভাবে বের করে জনসমক্ষে আনুক। যদি আমি কথার কথা বলি তর্কের খাতিরে, যদি এই জুনিয়র ডাক্তারদের মধ্যেও কেউ এই হত্যার সঙ্গে সরাসরি বা ইনডিরেক্টলি যুক্ত থাকে, এমনকি পরিবারের লোকজনও যদি যুক্ত থাকে, সেটাও সিবিআই বের করে আনুক।
অনেক কথা বলা হচ্ছে যে খুব ভালো তদন্ত করছিল সিআইডি, হ্যানা ত্যানা, এবং কিছু লোকানোর চেষ্টা হচ্ছে না। আরে বাবা, যদি সবই লোকানোর চেষ্টা না হতো তাহলে কেন এত কিছু ভুল দেখাতে হবে? মাননীয় ম্যাডাম ডিসি সেন্ট্রাল না ডিসি নর্থ আমার মনে পড়ছে না, উনি যে ছবিটা করে দেখাচ্ছিলেন যে কার্টেন করা আছে জায়গাটায় এবং সেখানে লোকজন যায়নি, দেখা গেল পরবর্তীকালে সেই ছবিটা ফেক। উনি যাকে ফরেন্সিক এক্সপার্ট না ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বললেন, পরে দেখা গেল সে একজন ডাক্তার, সে রেডিওলজির না কিসের রেজিস্ট্রার, যাকে পরবর্তীকালে অ্যাকিউজ করা হয়েছে, যাকে বের করে দেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিল থেকে, সে নাকি ওখানে একজন সরকারি তরফ থেকে এক্সপার্ট হয়ে গেছিল। আবার যে মৃতার শরীর যখন পড়ে আছে বাড়িতে, তখন উৎকোচ দেওয়ার পর্যন্ত একটা অ্যালিগেশন রয়েছে, বাবা মা সেটা দিয়েছে, অথচ সেটা যে মিথ্যে আজ পর্যন্ত কোনো সরকারি তরফ থেকে ডিক্লেয়ার করা হয়নি, মানে তার মধ্যে সত্যতা ছিল হয়তো। তো এই যে কাজগুলো কেউ করছে, সেটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না? আর কোনো কিছু না থাকলে কখনো সেখানে ধামাচাপা দেওয়া হয়? তাই যে যাই বলুক না কেন যে একমাত্র সঞ্জয় রায় হত্যাকারী, একমাত্র তার নামে চার্জশিট দেওয়া হচ্ছে, বাকি আর কেউ হত্যাকারী বা হত্যার সঙ্গে যুক্ত বা হত্যাকে ইন্ধন দেওয়ার জায়গায় নেই, সেইটা যদি মানা হয় তাহলে একদম নির্বিচারভাবে, নির্ভুলভাবে এই জায়গায় পৌঁছাতে হবে যে এই যে জিনিসগুলো হয়েছিল এইগুলোর কি কারণে হয়েছিল, কি কারণে পুলিশকে লোকানোর চেষ্টা করতে হয়েছিল, কি কারণে ওইখানে অতগুলো লোককে পৌঁছানো হয়েছিল, কি কারণে 14ই অগাস্ট, আজ থেকে ঠিক 4 মাস আগে ওই জায়গাগুলোকে এমার্জেন্সি, ওখানকার যে সিসিটিভি ক্যামেরার যে রুম, সেই রুমগুলোকে ভেঙে সেই জায়গাগুলো ডিস্ট্রয় করার প্রয়োজন হলো। যে ভদ্রলোক আজকে মা বাবার আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন, সেই ভদ্রলোকই নাকি সেই সময় যারা ওইখানে গ্রেপ্তার হয়েছিলেন ওই 14ই আগস্টের জিনিসপত্র ভাঙাচোরার জন্য, তিনি তাদেরকে নাকি জামিন দিয়েছিলেন এবং তিনি একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দ্বারা সেই সময় উকিল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেটা নিয়েও অনেকের প্রশ্ন তুলেছে। একজন উকিল তার প্রফেশনাল কারণে সে যে নিযুক্ত হতে বলবে সে নিযুক্ত হতেই পারে। যেমন মাননীয় কপিল সিব্বাল এখানে নিযুক্ত হয়েছেন, উনি তো বেসিক্যালি কংগ্রেসের একজন বড় নেতা, কিন্তু তাও উনি এটা করছেন। পি চিদাম্বরম এক সময় একটা এতে কলকাতার একটা জায়গাতে কেসে লড়তে এসেছিলেন বলে, বর্তমানে বিজেপি, তখন কংগ্রেসেই ছিলেন একজন মানুষ, তিনি রীতিমতো প্রতিবাদ করেছিলেন, গোব্যাক স্লোগান পর্যন্ত দিয়েছিলেন পি চিদাম্বরমকে। তো একজন উকিল কার হয়ে লড়বেন কার হয়ে লড়বেন না সেটা পরের কথা, কিন্তু এখানে একটা খিচখিচি মানুষের মধ্যে থেকে যাচ্ছে যে গোটা জিনিসটা চালিয়ে যাচ্ছে, চালাতে চাইছে ছাত্র যারা, জুনিয়র ডাক্তার যারা এবং সিনিয়র ডাক্তার যারা তাদের পিছনে ইন্ধন দিচ্ছেন, তারা নাকি বাম এবং অতি বাম মনস্ক মানুষ, এবং তাদের পুরো ব্যাপারটা স্বাস্থ্য শাসক যন্ত্রণার বিরুদ্ধে, কেন্দ্রীয় শাসন আর রাজ্য শাসন, তাদের বিরুদ্ধে এরা এই গোটা ব্যাপারটাকে একটা আন্দোলনের হাতিয়ার করে এগিয়ে চলে যেতে চাইছে এবং মানুষের সহানুভূতি কুড়িয়ে সামনে 26-এর ইলেকশনকে কেল্লাফতে করতে চাইছে। অত সোজা নয়, বিশ্বাস করুন, অত সোজা নয় ব্যাপারটা, আদৌ অত সিম্পল নয়। সিম্পল করার চেষ্টা করছেন, করতে পারেন, কিন্তু মানুষের মনে আজকে না কোনো রাজনৈতিক দল নেই। সবাই বুঝে গেছে যে প্রতিটা রাজনৈতিক দল হচ্ছে অপদার্থ, প্রতিটা রাজনৈতিক দল নিজের মুনাফা ছাড়া আর কিচ্ছু বোঝে না, এবং সেই কারণেই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যেমন অরাজনৈতিক একটা আন্দোলন চেষ্টা হয়েছিল এবং সেই আন্দোলন চালিয়ে যেতে হবে, এবং অরাজনৈতিক ভাবে পুরো ব্যাপারটাকে এমনভাবে ডিল করতে হবে যাতে সেখানে রাজনীতি ঢুকলেও, যদি ঢুকেও যায়, তাহলে কোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সেখানে হবে না, সম্পূর্ণ অরাজনৈতিক সিদ্ধান্তে একটা আন্দোলন এগোবে, এবং যার এফেক্ট আমরা সারা ভারতের সমস্ত ভোটের ক্ষেত্রে দেখতে পাবো। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে তো দেখতে পাবোই, কারণ বদলটা প্রয়োজন। একটা খুব সুন্দর লেখা দেখলাম, আমি বেশ কিছুটা তাদের সঙ্গে একমত, 100% নয় কিন্তু কিছুটা একমত। যখন আপনার বাড়িতে আগুন লাগবে না স্যার বা ম্যাডাম,
তখন আপনি সবার আগে বাড়ির বাইরে আসবেন, এইটা আপনার সবার আগে করার কথা। তারপর আপনি ডিসাইড করবেন জল ছেটাবেন কিনা, দমকলকে ফোন করবেন কিনা, কাকে ডেকে আনবেন, পাড়া প্রতিবেশী কোন লোককে ডেকে আনবেন, নিজে জল দেওয়ার চেষ্টা করবেন কিনা, কোন ঘরটাকে বাঁচাবেন, কোন ঘরটা পুড়তে দেয়া হবে বা না পুড়ে গেলেও কিছু করার নেই, সেসব পরে ডিসাইড করবেন। আগে আপনাকে ওই বাড়িটা থেকে বেরিয়ে আসতে হবে। তাই আগে আমাদেরকে এই নৈরাজ্যটাকে বদলাতে হবে, তারপর ডিসাইড করতে হবে পরবর্তী রাজ্যটাকে কে ধারক ও বাহক হয়, এবং সেও যদি নৈরাজ্য করে, সেও যদি নিরাশ করে থাকে, তাকেও পাল্টাতে হবে। বর্তমান পরিস্থিতিতে আগে পাল্টানো সবার আগে দরকার, তারপর অন্য কিছু সাবস্টিটিউট ভাবার কথা। এই জায়গাটা আমাদের যেতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে অভয়ার ক্ষেত্রে কোনো মানুষকে ছাড়ার পক্ষপাতী নই। সে যদি জুনিয়র ডাক্তার হয়, সে যদি অন্যায় করে থাকে, সে যদি খুন করে থাকে, সে যদি খুনে মদত দিয়ে থাকে, পরিবারের লোকজন যদি খুনে মদত দিয়ে থাকে, যদি পুলিশ প্রশাসন সেটাকে আড়াল করার চেষ্টা করে থাকে, যদি সিনিয়র ডাক্তাররা কেউ আড়াল করার চেষ্টা করে থাকে, যদি কোনো রাজনৈতিক নেতা আড়াল করার চেষ্টা করে থাকে, যদি পুলিশ তরফে যে সর্বোচ্চ কর্তারা তারা যদি আড়াল করার চেষ্টা করে থাকেন, প্রত্যেককে যেন ধরে আনতে পারে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কেন্দ্রীয় সংস্থা, এবং তাদের যেন সঠিক শাস্তির ব্যবস্থা করা হয়। সঠিক শাস্তি কখনোই ডাক্তাররা দেবে না। ডাক্তাররা যে রাস্তায় থাকবে, আছে, যতদিন না অভয়ার বিচার পায় ততদিন থাকবে, এবং তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করবে, নিজাম প্যালেস ঘেরাও করবে, দরকার হলে নবান্ন ঘেরাও করবে, ধর্মতলায় ধর্ণা দেবে, কারণ আমাদের এর বাইরে কিছু করার নেই। আমরা অস্ত্র তুলে নেয়ার জায়গায় এখনো পৌঁছাতে পারিনি, আর ভবিষ্যতে আমাদের যদি অস্ত্র তুলতে বাধ্য করেন, তাহলে এটুকুই বলতে হয়, ভগবান আপনার মঙ্গল করুন। কারণ অস্ত্র হাতে এলে সেই অস্ত্রের কোপ যে কার কাছে পড়বে কেউ জানে না। ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে আমরা অস্ত্র তুলতে চাই শুধুমাত্র মানুষকে ভালো করার জন্য। ছুরি কাঁচি আমাদের বহু লোক নেয়, কিন্তু তারা অপারেশন করে মানুষটাকে সুস্থ করতে এবং তার শরীরের খারাপ জিনিসটাকে বের করতে বা ঠিক করার জন্য তারা অস্ত্র নিয়ে থাকে। কখনো যেন এই পরিস্থিতি না হয় নকশাল পিরিয়ডের মতো, যে মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হলো। সেই জায়গায় যেন কখনো পৌঁছানো না যায়। বাংলাদেশ যেন কখনো পশ্চিমবঙ্গ না হয়ে যায়, বা পশ্চিমবঙ্গ কখনো যেন আগের নকশাল পিরিয়ডে বা মাওবাদী পিরিয়ডে না ফিরে যায়। এইটাও আমাদের কিন্তু একইভাবে দেখার দায়িত্ব। তার সাথে এইটা দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, এবং আইডিয়ালি রাজ্য সরকারের উচিত তাকে একদম সমর্থন করা এই ক্ষেত্রে, যে সেন্ট্রাল যে গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা, সে বিনা চাপে সঠিক বিচার করে সঠিক জায়গায় পৌঁছাতে পারে। আমরা জানি সে চাপে আছে, সে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের চাপে আছে। তাই আমরা ডাক্তার হিসেবেও তাদেরকে একই রকম চাপে রাখবো। কিছু মনে করবেন না, আপনাদের ব্লাড প্রেশার বাড়বে আমাদের জন্য, তারপর চিকিৎসা আমরাই করে দেবো, কোনো চিন্তা নেই। ব্লাড প্রেশার, ব্লাড সুগার বাড়তেই পারে যদি আপনারা সঠিকভাবে তদন্তটাকে এগিয়ে না নিয়ে যান, এবং যারা যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা না করেন, সেইটা আপনাদেরকে অ্যাসিওর করতে হবে। আমরা জানি না কে দোষী, তবে এটুকু বলতে পারি, যেই দোষী হোক না কেন, প্রত্যেককে শাস্তি আপনাকে দিতে হবে। আপনি এবারে নোবেল চুরির মতো পার পাবেন না। আপনি বলতে পারবেন না যে কেউ অভয়াকে মারেনি। পরিস্থিতিটা সেই দিকেই প্রায় যাচ্ছে। আপনারা বলতেই পারেন যে সেই নো ওয়ান স্কিল জেসিকার মতো নো ওয়ান কিল অভয়া, সেই জায়গায় কিন্তু আমরা যেতে দেব না। আমরা কিন্তু তখন আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা কিন্তু বাধ্য হবেন আপনাদের আগের জায়গার অবস্থান থেকে সরে আসতে। তো সেই বাধ্যবাধকতার জায়গা ছেড়ে আপনারা গোয়েন্দা, আপনাদের সত্য উদ্ঘাটন করা হচ্ছে প্রফেশন বা জীবিকা, দয়া করে সত্যটা উদ্ঘাটন করে আমাদেরকে দিন। আমরা একটু শান্তি পাই, অভয়ার আত্মা শান্তি পাক, তার বাবা মা শান্তি পাক, এবং আমরাও একটু শান্তি পাই। এবং দ্রুততার সঙ্গে 18 মাসে বছর করবেন না। আপনাদের একটার পর একটা ডিরেক্টর বদলি হয়ে যাবে, সুপ্রিম কোর্টের একটার পর একজন জাজ রিটায়ার করে যাবেন। এই জায়গায় দয়া করে জিনিসটাকে নিয়ে যাবেন না। যত তাড়াতাড়ি করুন, নাহলে মানুষের ধৈর্য কিন্তু বেশি দিন থাকবে না। এটা কোনো হুমকি না, এটা মনের কথা, এটা একদমই মন থেকে আসার কথা। দীর্ঘদিন এইভাবে কোনো জিনিস চলতে পারে না। আর
যেই হোক না কেন, এত এত এদিকে বিপক্ষে পক্ষে, হ্যাঁ, কে দোষী কে নির্দোষ, শাসক দল দোষী, পুলিশ প্রশাসন দোষী, না জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা দোষী, কে দোষী সেটা আপনি বের করুন, আপনি সঠিক প্রমাণ দিয়ে তাদের তদন্ত করে নিয়ে আসুন। প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গবাসী আপনাদের সাহায্য করতে প্রস্তুত এবং সব সময় প্রস্তুত থাকবে, কারণ অভয়া প্রতিটা মানুষের কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে রয়েছে। ভালো থাকবেন। নতুন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে, সময় বিচার ছেড়ে মাননীয় গোয়েন্দা সংস্থা তার প্রতিনিধিরা আপনাদের অনুরোধ যে অন্তত পক্ষে বিচারটা একটু সঠিকভাবে আমাদেরকে তুলে দিন, বা আমাদের কথা ছেড়ে দিন, বাবা মাকে অন্তত তুলে দিন। ভালো থাকবেন। নমস্কার।